আসসালামু আলাইকুম। আজকে দি জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা লাস্ট ক্লাসে কিছু ডেফিনেশন শিখেছিলাম। তো আজকে হচ্ছে সেকশন 5 থেকে আমরা পড়ব। প্রথমে যে চ্যাপ্টারটা আমরা দেখি সেটা হচ্ছে জেনারেল রুলস অফ কনস্ট্রাকশন। ওকে, সেকশন 5 এ কি বলছে? কামিং ইনটু অপারেশন অফ ইনেক্টমেন্টস, রাইট? এই দিয়ে বোঝায় যে কখন থেকে একটা আইন কার্যকর হবে। যদি কোনো দিন উল্লেখ করা না থাকে, অর্থাৎ কোনো দিবস যদি উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে 1971 সালের মার্চ মাসের 26 তারিখের পূর্বে সংসদের যে কোনো আইন, অর্থাৎ 1971 সালের মার্চ মাসের 26 তারিখের পূর্বের সংসদের যে কোনো আইন যার কোনো দিবস উল্লেখ করা নাই, ঠিক আছে? আচ্ছা, যেমন ফার্স্ট পাবলিশ হতে পারে অফিসিয়াল গ্যাজেটে পাবলিশ হওয়ার পর থেকে, ঠিক আছে? বলা হয়েছে ভিন্নরূপ কোনো কিছু যদি বলে দেয়া না থাকে, সংসদ কোনো আইন বা প্রবিধি, হ্যাঁ, প্রবর্তিত হওয়ার পূর্ববর্তী দিবস অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে বলবৎ হয়েছে বলে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ আগের দিন, যেই দিন থেকে বলা হয়েছে যে এই দিন থেকে কি হবে, কার্যকর হবে, ওই দিনটা অতিক্রম হওয়ার পর থেকেই এটা ধরে নিতে হবে যে এটা কার্যক্রম হওয়া শুরু হয়ে গেছে। ভিন্নরূপ কোনো কিছু যদি বলে দেয়া না থাকে, সংসদ কোনো আইন বা প্রবিধি প্রবর্তিত প্রবর্তিত হবার পূর্ববর্তী দিবস অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ আগের দিন, সেটা অতিক্রম হওয়ার পর পরই পরের দিন থেকে সেটা কি হবে, কার্যকর হওয়া শুরু হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি সেকশন 6, ইফেক্ট অফ রিপিল। আচ্ছা, এইখানে বলেছে কোন একটা আইন বাতিল, অর্থাৎ যে কোনো একটা আইন বাতিল হয়ে গেলে কি হবে, ইফেক্ট অফ রিপিল। এখানে প্রথমেই দেখা যাচ্ছে, আমরা এই লাইনের সাথে মিলিয়ে পড়বো, যে আমি লাল কালার মার্ক করে দিয়েছি যে শ্যাল নট, প্রত্যেকটা লাইনে যেখানে নিচে এ থেকে ই পর্যন্ত যা আছে তার আগে শ্যাল নটটা ব্যবহার করব। শ্যাল নট রিভাইভ এনিথিং, অর্থাৎ কোনো কিছু রিভাইভ করা যাবে না। আচ্ছা, শ্যাল নট এফেক্ট দ্য প্রিভিয়াস অপারেশন অফ এনি ইনেক্টমেন্ট সো রিপিলড, অর্থাৎ প্রিভিয়াস কোনো অপারেশন বা কাজ ছিল বা প্রচলিত ছিল, সেটা ইফেক্ট করবে না। কোন আইন দ্বারা? নতুন আইন দ্বারা, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা আইন রিপিল হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে, কোন জিনিসগুলো হবে না? শ্যাল নট রিভাইভ এনিথিং, কোনো কিছু রিভাইভ করবে না, এফেক্ট করবে না, ঠিক আছে? আচ্ছা, শ্যাল নট এফেক্ট এনি রাইট, প্রিভিলেজ, অব্লিগেশন অর লায়াবিলিটি অ্যাকোয়ার্ড, ওই আইনের আন্ডারে যে আইন রিপিল হয়ে গেছে, ঠিক আছে, সে আইনের আন্ডারে যদি কোনো অফেন্স করা ব্যক্তি যদি কোনো রাইট, প্রিভিলেজ, অব্লিগেশন অথবা লায়াবিলিটি অ্যাকোয়ার করে, সেক্ষেত্রে সেটা কি হবে না, বাতিল হবে না। আচ্ছা, শ্যাল নট আফটার এনি পেনাল্টি, ফরফিচার অর পানিশমেন্ট, ঠিক আছে? অর্থাৎ শর্টকাটে বোঝা যাচ্ছে যে এরকম, যে কোনো পেনাল্টি যদি পেয়ে থাকে ওই আইনের আন্ডার, অর্থাৎ যেটা রিপিল হয়ে গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে সে পেনাল্টি কি হবে, বাদ দেয়া যাবে না। অর্থাৎ পেনাল্টি পেয়েছে যেটা, সেটা চলবে। আইন রিপিল হয়েছে দেখে তার পেনাল্টি বাদ যাবে তা হবে না, আইন চলবে, হ্যাঁ। আচ্ছা, নতুন আইনে করা যাবে না, অর্থাৎ পুরনো আইনে যেটা রিপিল হয়ে গেছে সেই আইনে যদি কোনো পেনাল্টি থাকে সেই আইনেই পেনাল্টি চলবে। এখন নতুন আইন হয়েছে দেখে নতুন আইন আবার পেনাল্টি দিব না, তা হবে না। আচ্ছা, লাস্টেরটা, শ্যাল নট এফেক্ট এনি ইনভেস্টিগেশন, লিগাল প্রসিডিং অর রেমেডি ইন রেসপেক্ট অফ এনি সাচ রাইট, প্রিভিলেজ, অব্লিগেশন, লায়াবিলিটি, পেনাল্টি। আচ্ছা, এখানে কি বোঝাচ্ছে, ওই আইনের আন্ডারে, অর্থাৎ যেটা রিপিল হয়ে গেছে, কোনো মামলা শুরু যদি হয়ে থাকে, ওই আইনের আন্ডারেই প্রসিডিং স্টপ করা যাবে না। অর্থাৎ যে আইনটা রিপিল হয়েছে ওই আইনের আন্ডারে ধরা গেল যে একটা একটা মামলার প্রসিডিং শুরু হয়েছে, এখন আইনটা রিপিল হয়ে গেছে দেখে কি নতুন করে ওটা বাদ দিয়ে দেবো, প্রসিডিংটা বাদ দিয়ে দেবো? না,
ওই প্রসিডিং চলবে, বাদ দিয়ে নতুন আইনে যাওয়ার দরকার নাই, ওইটা যেভাবে প্রসিডিং ছিল ওইভাবে চলতে থাকবে। আচ্ছা, তারপর আসি সেকশন 6 এর এ। আচ্ছা, রিপিল অফ অ্যাক্ট মেকিং টেক্সচুয়াল অ্যামেন্ডমেন্ট ইন অ্যাক্ট অর রেগুলেশন। আচ্ছা, বলছে যে আনলেস যদি বলে দেয়া না থাকে, অর্থাৎ এটা না হলে এটা হবে, এরকম যদি বলে দেয়া না থাকে, অর্থাৎ নতুন লতে বলে দেয়া না থাকলে, অর্থাৎ আগে কিছু ছিল যেটা রিপিল হয়ে গেছে, এখন নতুন আইনে ওইটার কথা কোনো কিছু বলে দেয়া নাই যে ওটা কিভাবে হবে, সেক্ষেত্রে আগের যে প্রভিশন বলা ছিল ওই অফেন্সের সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। আচ্ছা, এটা দিয়ে কি বোঝা, যেমন একটা অফেন্স হইলো, কেউ একটা অপরাধ সংগঠিত করলো, এখন আগের আইনে যেরকম ছিল নতুন আইনে ওইটা সম্পর্কে কিছু বলে নাই, তাহলে ওই অফেন্সের যে প্রভিশন আগের আইনে যেটা ছিল ওই অনুযায়ী চলবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি রিভাইভাল অফ রিপিলড ইনঅ্যাক্টমেন্টস। আচ্ছা, অর্থাৎ পুনরুজ্জীবিত, অর্থাৎ নতুন করে জেগে ওঠা, তাই না? রিভাইভ করা, নতুন করে। আচ্ছা, রাষ্ট্রকে বলতে হবে কেন, কোন উদ্দেশ্যে এই আইনে আবার রিভাইভ করতে চাচ্ছেন, অর্থাৎ একটা রিপিল হয়ে গেছে, আইনটা আইনটা বাতিল হয়ে গেছে, সেই আইনটাকে আবার নতুন করে, আবার ওই আইনটাকে আবার নতুন করে চালু করতে চাচ্ছেন, স্টপ আইনটাকে আবার স্টার্ট করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে? অবশ্যই স্টেটকে জানাতে হবে, রাষ্ট্রকে জানাতে হবে যে কোন উদ্দেশ্যে এই আইন আবার পুনরুজ্জীবিত বা রিভাইভ করতে চাচ্ছেন। এটা গেল সেকশন 7। সেকশন 8 এখানে কি বলছে? কনস্ট্রাকশন অফ রেফারেন্স টু রিপিলড ইনঅ্যাক্টমেন্টস। আচ্ছা, রহিত আইনের ক্ষেত্রে বরাতের ব্যাখ্যা, এটা দিয়ে বোঝায় রহিত আইনের ক্ষেত্রে বরাতের ব্যাখ্যা। আচ্ছা, যদি কোনো ভিন্ন মত বলে দেয়া না থাকে, অর্থাৎ আনলেস আর ডিফারেন্ট ইন্টেনশন অ্যাপেয়ার্স, আনলেস আর ডিফারেন্ট ইন্টেনশন অ্যাপেয়ার্স, অর্থাৎ যদি কোনো ভিন্ন মত বলে দেয়া না থাকে, অর্থাৎ এই আইনে একরকম আছে কিন্তু অন্যরকম করে বলে দেয়া নাই অন্য কোথাও, সেক্ষেত্রে আপনাকে রেফারেন্স ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, রেফারেন্স টু দা প্রভিশন সো রিএনেক্টেড, অর্থাৎ রেফারেন্স কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে, কখন? যদি ভিন্ন কিছু বলে না দেয়া থাকে। আচ্ছা, জেনারেল রুলস অফ কনস্ট্রাকশন, কমেন্সমেন্ট অ্যান্ড টার্মিনেশন অফ টাইম, সেকশন 9 এর কথা বলছে, তাই তো? আচ্ছা, কি বলছে সেকশন 9? কোনো একটা আইন কখন থেকে শুরু এবং কখন থেকে টার্মিনেট হবে এই জিনিসটা বলে দিয়েছে সেকশন 9-এ, অর্থাৎ দুইটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফ্রম, একটা হচ্ছে টু। আচ্ছা, ধরলাম আহ এখানে কি বলেছে দেখেন, 3rd ডে অফ জানুয়ারিতে কি হয়েছে? এটা তৈরি করা হয়েছে, মেড আফটার দা 3rd ডে অফ জানুয়ারি, অর্থাৎ 3য় জানুয়ারিতে এটা হয়েছে, আর 14 জানুয়ারিতে এটা শেষ হয়েছে, তাই না? আচ্ছা, শর্টকাটে বোঝায় ফ্রম আর টু। ধরলাম 1 তারিখ থেকে শুরু হয়েছে ডিসেম্বরের 30 তারিখ শেষ হবে, টু, হ্যাঁ। তো এখন ওই ফ্রমটা বাদ যাবে, অর্থাৎ 1 তারিখ থেকে যদি ওটাই হয় তাহলে আমরা 2 তারিখ থেকে কাউন্ট করব, তাহলে 2 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফ্রমটা বাদ যাবে আর টুটা কি করতে হবে? গুনতে হবে। আচ্ছা, সবসময় ফ্রম বাদ যাবে, টুটা কাউন্ট হবে, অর্থাৎ প্রথম দিনটা বাদ যে সেকেন্ড দিন থেকে কাউন্ট হবে। আচ্ছা, সেকশন 10, কম্পিউটেশন অফ টাইম, সময় গণনা। সেকশন 10 কি বলেছে? যে the act or proceeding shall be considered as done or taken in due time if it is done or taken on the next day afterwards on which the court or office is open। আচ্ছা, কি বোঝায় এখানে? এটা এসআর অ্যাক্টের সেকশন 4 এর সাথে কিছুটা কানেক্ট করা যায়, এসআর অ্যাক্টের স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 4 এর সাথে কিছুটা কানেক্ট করা যায়। ঠিক আছে, বলেছে যে যদি কোনো দিন, ঠিক আছে, বা পিরিয়ড শেষ হয়ে যায়, ওই ডেতে যদি কোর্ট অফ থাকে,
যে কোনো কারণে, সেক্ষেত্রে যদি যেদিন কোর্ট খুলবে ওই দিন থেকে কোর্ট চলবে। অর্থাৎ জেনারেল ক্লোজ অ্যাক্টের সেকশন 10 আর এসআর অ্যাক্টের সেকশন 4 একই কথা বলেছে, এরকম কথা বলেছে যে ধরলাম আমার জুলাই 10 তারিখে আমার এই সময়টা শেষ হয়ে যাচ্ছে, মামলার কোনো একটা দিন ধার্য করা হয়েছে, ওই দিনটা আমার এই দিন শেষ হয়ে যাবে জুলাই 10 তারিখে। এখন জুলাই 10 তারিখে আমি কোর্টে যাব, কিন্তু দেখা গেল যে জুলাই 28 তারিখ থেকে, সরি 8 তারিখ থেকে 10 তারিখ, এই 3 দিন কোর্ট অফ। এখন দোষটা কি আমার না কোর্টের? আমার তো দোষ না, আমি তো সময়ে, আমার তো সময় ছিল, আমার তো জুলাই 10 তারিখ পর্যন্ত সময় ছিল, কিন্তু কোর্টের 3 দিন বন্ধ। সেক্ষেত্রে আমার ওই 3 দিন কি আমার লস যাবে? না, বলেছে কোর্ট খোলার পর থেকে, অর্থাৎ 8 থেকে 10 বা ওই যে আমার 3 দিন, তাহলে ওই 10 তারিখের পর আমি আরো 3 দিন পাবো। ওই 3 দিন আমার কি যাবে না, লস যাবে না। ধরলাম বা যে কোর্ট খুলছে 15 তারিখে, তাহলে আমার আগের 3 দিন, এখানে 5 দিন, তাই না? তাহলে আমি কোর্ট খোলা দেখা গেল যে আমার ওই 10 তারিখের পরে গেলে যে আমার আমার ইটা নিবে নিবে না তা না। যেহেতু কোর্ট অফ ছিল, আমার সময় ছিল, কোর্ট অফ ছিল, সেক্ষেত্রে বলা হয়েছে যেদিন কোর্ট খুলবে ওই দিন থেকে আবার কাউন্ট করা শুরু হবে। আচ্ছা, মেজারমেন্ট অফ ডিস্টেন্সেস, অর্থাৎ সেকশন 11 এর কথা বলছে, 11-র কথা বলেছে। সেখানে কি বলেছে? কেন লাগছে মেজারমেন্ট অফ ডিস্টেন্স? আচ্ছা, টেরিটরি বা এখতিয়ার ভাগ করে দেয়া হয়। অর্থাৎ টেরিটরি বা এখতিয়ার, টেরিটরি বলতে কি বোঝায়? অর্থাৎ এই মামলা এই জায়গায় হবে, এই মামলা ওই জায়গায় হবে, সব মামলা তারা এক জায়গায় হয় না। এখতিয়ার, ওই কোর্টের এখতিয়ার আছে কিনা, পাওয়ার আছে কিনা, বা এই কোর্টের পাওয়ার আছে কিনা এই মামলা করার, ঠিক আছে? তো টেরিটরি ভাগ করে দেয়, এখতিয়ার ভাগ করে দেয়। কোন আইনে কোন কোর্টে মামলা করবে সেটা বলে দেয়, কোন আইনে মামলা করবে এবং কোন কোর্টে মামলা করবে সেটা বলে দেয়। আচ্ছা, এই ক্ষেত্রে মেজারমেন্টের দরকার হয়, এতে বোঝা যাবে এখতিয়ার কোথায়। অর্থাৎ পরিমাপ করে বলে যদি দেয় যে এটা এই জায়গা হবে, ওইটা ওই জায়গা হবে, সেক্ষেত্রে কি মেজারমেন্ট দরকার আছে না? আছে, অবশ্যই আছে। সেক্ষেত্রে কোর্ট বলছে যে কোর্ট সবসময় চিন্তা করবে স্ট্রেট লাইন, অর্থাৎ হরিজন্টাল প্লেন, স্ট্রেট লাইনে চিন্তা করবে। কোর্ট কখনো বাঁকা বাঁকা চিন্তা করবে না, কোর্ট সবসময় সোজা চিন্তা করবে। কোর্ট দেখবে যে আপনি আপনাকে আপনি 5 কিলোমিটার ঘুরে আসছেন, কোর্ট সেটা দেখবে না। আপনি যেখান থেকে 5 কিলোমিটার ঘুরে আসছেন সেখান থেকে যদি কোর্টের এখানে আসতে, কোর্টের প্রসিডিং ফলো করে আসতে যদি 2 কিলোমিটার লাগে, কোর্ট এটাই বলবে যে না, স্টেট লাইন যেহেতু 2 কিলোমিটার, সো আমি এটাই প্রেফার করব। কোর্ট কখনো ওই যে আপনি 5 কিলোমিটার ঘুরে আসছেন সেটা দেখবে না। কোর্ট সবসময় হরিজন্টাল লাইন বা স্টেট লাইন ফলো করে, প্রেফার করে। জেনারেল রুলস অফ কনস্ট্রাকশন, ডিউটি টু বি টেকেন প্রো রাটা ইন ইনঅ্যাক্টমেন্টস, খুব ইম্পর্টেন্ট প্রো রাটা। আচ্ছা, ডিউটি, এই প্রোরাটা বলতে ডিউটি বা শুল্ক আনুপাতিক হারে আদায়যোগ্য, ডিউটি বা শুল্ক, হ্যাঁ, এটা এই সেকশন দিয়ে বোঝাচ্ছে, 12 দিয়ে, সেকশন 12 দিয়ে, যে শুল্ক অর্থাৎ ডিউটি যেটা আমরা বলি সেটা আনুপাতিক হারে আদায়যোগ্য। যেমন দেখা যেতে পারে যে যদি 100 টাকায় 10 টাকা শুল্ক হয়, তাহলে 1000 টাকায় ট্যাক্স বা শুল্ক কয় টাকা হতে পারে, বা ডিউটি কয় টাকা হতে পারে? 100 টাকা। ওই যে আনুপাতিক হারে, তো আনুপাতিক হারে কি হবে? ডিউটি দিতে হবে। সেকশন 13, জেন্ডার অ্যান্ড নাম্বার, লিঙ্গ ও সংখ্যা। এখানে বলছে অনেক সময় দেখা যায় অ্যাক্ট বলেন, ল বলেন, রেগুলেশন বলেন, বাইলস বলেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় হি লেখা থাকে। তো হি লিখলে কি শুধু ছেলেরা না, সেটা ধরে নিতে হবে হি বললে শিও আছে সেখানে, ঠিক আছে? আবার যদি শি থাকে তার মানে হিও আছে। অর্থাৎ যে কোনো একটা থাকলে আরেকটা কে আমরা ফেলে দিতে পারবো না। যদি হি থাকে ধরে নিতে হবে হি দিয়ে মেলও বুঝিয়েছে, হি দিয়ে ফিমেলও বুঝিয়েছে। আচ্ছা, আবার নাম্বারের ক্ষেত্রে যদি সিঙ্গুলার কোনো নাম্বার থাকে, ম্যান দেয়া আছে, তার মানে কি একজন ব্যক্তি না, ম্যানসও হতে পারে, অর্থাৎ প্লুরালও হতে পারে। আবার প্লুরাল দেয়া আছে, সিঙ্গুলার সিঙ্গুলার হবে না এমন না, অর্থাৎ সিঙ্গুলার থাকলে প্লুরালও ধরে নিতে হবে,
প্লুরাল থাকলে সিঙ্গুলারও ধরে নিতে হবে, অর্থাৎ দুইটাই আছে, সংখ্যার ক্ষেত্রেও তারপরে হচ্ছে লিঙ্গের ক্ষেত্রেও। এরপরে যে চ্যাপ্টারটা আসে সেটা হচ্ছে পাওয়ারস এন্ড ফাংশনারিজ, ক্ষমতা এবং কাজ। সেকশন 14, এখানে কি দেখা যাচ্ছে? পাওয়ারস কনফার্ড টু বি এক্সারসাইজেবল ফ্রম টাইম টু টাইম, টাইম টু টাইম। আচ্ছা, এখানে বুঝিয়েছে যে কোনো একটা লিগ্যাল অথরিটিকে যদি কোনো পাওয়ার দেয়া হয়, সেক্ষেত্রে যে পাওয়ারটা তার কাছ থেকে কনফার করা হয় বা ফিরিয়ে নেওয়া হয়, ততদিন সে সেটা টাইম টু টাইম এক্সারসাইজ করতে পারবে। অর্থাৎ আমি কাউকে পাওয়ার দিলাম, কোনো অথরিটিকে পাওয়ার দিলাম কাজ করার জন্য, যতদিন না পর্যন্ত তার থেকে আমি সেই পাওয়ারটা কেড়ে নিচ্ছি, ততদিন পর্যন্ত সে কি করতে পারবে? সেই পাওয়ারটা কাজে লাগাতে পারবে এবং সেই অনুযায়ী কাজ করতে পারবে। এখন কথা হচ্ছে পাওয়ার কিভাবে দেওয়া হয়। পাওয়ার দুই ভাবে দেওয়া হয়, একটা পার্লামেন্টের মাধ্যমে দেওয়া হয়, আর একটা রেগুলেশন পাস করে দেওয়া হয়। এই যে এখানে লেখা আছে একটা পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের মাধ্যমে দেওয়া হয় একটা আইন করে, আরেকটা হচ্ছে রেগুলেশনের মাধ্যমে, রেগুলেশন পাস করে কাজ দেওয়া যেতে পারে, পাওয়ার দেওয়া যেতে পারে। আচ্ছা, সেকশন 15, পাওয়ার টু অ্যাপয়েন্ট টু ইনক্লুড পাওয়ার টু অ্যাপয়েন্ট এক্স অফিসিও। অর্থাৎ এক্স অফিসিও ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। এখানে এক্স অফিসিও বলতে বোঝায় ভার্চু অফ অফিস। এই যে আমি নিচে লাল করে মার্ক করে দিয়েছি যে ভার্চু অফ অফিস, এক্স অফিসিও দিয়ে ভার্চু অফ অফিস বোঝায়। এখানে কি বোঝাচ্ছে? ভার্চু অফ অফিস বলতে বোঝায় বা এক্স অফিসিও বলতে বোঝায় পদাধিকার বলে সে তার পাওয়ার হোল্ড করবে, পদাধিকার বলে সে তার পাওয়ার হোল্ড করবে। এখন সিনিয়র এক্সিকিউটিভের যে পাওয়ার, এক্সিকিউটিভের পাওয়ার কি সেম? না, সেম না। অর্থাৎ পদাধিকার বলে যার যে পাওয়ার, সে সেই পাওয়ারটা কি করবে? হোল্ড করবে। আচ্ছা, সেকশন 16, পাওয়ার টু অ্যাপয়েন্ট টু ইনক্লুড পাওয়ার টু সাসপেন্ড অর ডিসমিস। আচ্ছা, যে অথরিটি অ্যাপয়েন্ট বা ইম্পাওয়ার করবে, আইনের মাধ্যমে সাসপেন্ড করার কথা উল্লেখ না থাকলে কোথাও, সেই অথরিটি সাসপেন্ড করবে। যে অথরিটি পাওয়ার দিয়েছিল, কাউকে অ্যাপয়েন্ট করেছিল, তাই না? এখন আইনে যদি বলে না বলে দেয়া থাকে যে সাসপেন্ড কিভাবে হবে, তাহলে ওই অথরিটিরই পাওয়ার আছে যে একে সাসপেন্ড করতে পারে, পাওয়ারটা তুলে নিতে পারে। আচ্ছা, এরপর আসি সেকশন 17, সাবস্টিটিউশন অফ ফাংশনারিজ। ঠিক আছে, এখানে বলেছে যে অফিসিয়াল টাইটেল অফ অফিসার, অফিসিয়াল টাইটেল অফ অফিসার, কোন ব্যক্তি যদি স্থলাভিষিক্ত হয়, সেক্ষেত্রে তার সম্পূর্ণ নাম নেয়ার দরকার নেই, দাপ্তরিক পদবি উল্লেখ করলেই হবে। এখন দেখা গেল সিনিয়র এক্সিকিউটিভের আন্ডারে সে কিছু লোক নিয়েছে তার স্থলাভিষিক্ত, হ্যাঁ, অর্থাৎ আহ, সে নাই, তার পরিবর্তে তার স্থলে অন্য কাউকে নেওয়া হয়েছে কিছুদিনের জন্য। তাহলে সেক্ষেত্রে ওই লোকের নামটা না নিলে হবে, জাস্ট তার পদবিটা উল্লেখ করলেই হবে যে সিনিয়র এক্সিকিউটিভ। ঠিক আছে, কারণ তো সে হচ্ছে টেম্পোরারি, আগের যে ব্যক্তি ছিল তার স্থলে তাকে নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে সেকশন 18, পাওয়ারস এন্ড ফাংশনারিজ সাকসেসরস। ওখানে পাওয়ার্স লেখা, সরি, সেটা পাওয়ার্স হবে। আচ্ছা, এটা বলতে বোঝায় যে পারপিচুয়াল সাকসেশন, অর্থাৎ উত্তরাধিকারী, অর্থাৎ সেম পাওয়ার হোল্ড করবে। অর্থাৎ আগের যে ব্যক্তি ছিল, ধরলাম সিনিয়র এক্সিকিউটিভের যা পাওয়ার ছিল, এখন তার পরিবর্তে তার স্থানে আরেকজনকে আনা হলো, তাহলে সে তো সাকসেশন, তাই না? সাকসেসরস, অর্থাৎ তার উত্তরাধিকারী, অর্থাৎ তার পরিবর্তে আরেকজন আসছে, এখন সে কি কম পাওয়ার ইউজ করবে? না, অর্থাৎ আগের যে ব্যক্তি সিনিয়র এক্সিকিউটিভ যে পাওয়ার ইউজ করেছে, সেম পাওয়ারটাও এক্সারসাইজ কে করবে? নতুন যে ব্যক্তি আসবে সে। সেকশন 19, অফিসিয়াল চিফস এন্ড সাবঅর্ডিনেটস। আচ্ছা, 19 কি বলছে?
অফিসিয়াল চিফ যে পাওয়ার ডেলিগেট করবে অর্থাৎ হস্তান্তর করবে সাবঅর্ডিনেটদের, অর্থাৎ সিনিয়র জুনিয়রদেরকে কোনো পাওয়ার দিল, ঠিক আছে, জুনিয়ররা এমন ভাবে সেটা এক্সারসাইজ করবে বা সাবঅর্ডিনেটরা এমন ভাবে সেটা এক্সারসাইজ করবে যেন চিফ নিজেই এটা করতেছে, যেহেতু চিফ তাদেরকে পারমিশন দিয়েছে এটা করার, তাই না? তো এমন ভাবে সাবঅর্ডিনেটরা কাজ করবে যে চিফ নিজেই এই কাজটা করতেছে। আচ্ছা, এখানে বলা আরেকটা কথা বলা যায় যে এনি ল রিলেটিং টু চিফ অ্যাজ সিনিয়র of any office shall also apply to its subordinates who are acting on behalf, অর্থাৎ তার বিহাফে যদি কাজ করে ধরাবে সেই কাজ করতেছে। নেক্সট চ্যাপ্টার, প্রভিশন as to orders rules etc made under enactments। এই চ্যাপ্টারে কি আছে দেখি। বলেছে কনস্ট্রাকশন অফ অর্ডারস ইটিসি ইস্যুড আন্ডার enactments। আচ্ছা, সেকশন 20, তাই তো, কোন একটা মূল আইন ধরতে পারি, যেমন কোম্পানি আইন, কোম্পানি অ্যাক্ট, ঠিক আছে, কোম্পানি অ্যাক্ট আছে বা আরো বিভিন্ন অ্যাক্ট যেগুলো আছে, মূল আইন যেটা সেটা, হ্যাঁ, কোন একটা মূল আইন, সেটা যদি কোনো ডেফিনেশন দেয়া থাকে, মূল আইনে যে ডেফিনেশন দেয়া থাকে, এবং অন্যান্য যদি কোনো নোটিফিকেশন, অর্ডার, স্কিম, রুল, ফর্ম, বাইলস, ঠিক আছে, যদি তার আন্ডারে তৈরি করা হয় এবং সেখানেও কি দেয়া আছে, যা দেয়া আছে তা মূল আইনের ডেফিনেশনে যা আছে তা বাকি সব ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ মূল আইন এবং সাবঅর্ডিনেট যদি আরো কোনো কিছু তৈরি করা থাকে, নোটিফিকেশন যদি তৈরি করে সেই মূল আইনের আন্ডারে, অর্ডার তৈরি করে, স্কিম, রুল, ফর্ম, তাহলে ধরে নেওয়া হবে মূল আইনের যে ডেফিনেশন আছে এই সব ক্ষেত্রে সেম ডেফিনেশনটা কার্যকর হবে। অর্থাৎ মূল আইনের ডেফিনেশন এখানে এসে চেঞ্জ হয়ে যাবে তা হবে না, মূল আইনের যে ডেফিনেশন আছে তার আন্ডারে যা তৈরি হয়েছে সেগুলোর মধ্যে কি সেম ডেফিনেশনটা কার্যকর হবে। আচ্ছা, পাওয়ার টু মেক, to include power to add, to amend, vary or rescind orders, rules or bylaws, section 21। আচ্ছা, এখানে কি বলেছে, বলেছে যে যার ইস্যু করার ক্ষমতা আছে তার অ্যামেন্ড করার ক্ষমতাও আছে, যার তৈরি করার ক্ষমতা আছে সে চাইলে অ্যামেন্ডও করতে পারে, পরিবর্তনও করতে পারে। কে পারে? যেমন ধরে নিলাম যে আমাদের বাংলাদেশের সংবিধান যারা তৈরি করেছে, যারা ইস্যু করেছে, তারাও চাইলে কি করতে পারে, যারা তৈরি করেছে তারাও চাইলে সেটা পরিবর্তন করতে পারে, ঠিক আছে, সবকিছু আবার পরিবর্তন করতে পারবে না, স্পেসিফিক কিছু আছে। তো সেটাই বলেছে যে যার ইস্যু করার ক্ষমতা আছে তার অ্যামেন্ড করার ক্ষমতাও আছে। ধরলাম আহ একটা কোনো কোম্পানিতে একটা আইন তৈরি করলো, যারা আইনটা তৈরি করেছে তারা চাইলেও কি করতে পারে, আইনটাকে পরিবর্তন করতে পারে দরকার হলে। আচ্ছা, making of rules or bylaws and issuing of orders between passing and commencement of enactment, section 22 তে বলেছে। সেখানে কি বলেছে, বলেছে যে আইনে লেখা আছে কিন্তু ওইভাবে তৈরি করা হয়নি, মেক করা হয়নি, সেক্ষেত্রে স্টপ থাকবে। অর্থাৎ আইনে বলেছে যে এই 10টা নিয়ম মেনে তোমাকে কাজ করতে হবে, এখন কাজ হচ্ছে ঠিক আছে কিন্তু 10টা নিয়ম মানেনি, 8টা নিয়ম মানছে, সেক্ষেত্রে 2টা নিয়ম মেনে চলেনি, সেক্ষেত্রে কি হবে, সাথে সাথে ওই কাজটা অফ হয়ে যাবে, স্টপ রাখতে হবে, কারণ আইনে বলে দিয়েছে এইভাবে কিন্তু হচ্ছে আরেকভাবে, সেক্ষেত্রে কাজটা স্টপ করে দিতে হবে। আচ্ছা, সেকশন 23, provisions applicable to making of rules or bylaws after previous publication। আগের আইন পরিবর্তন করতে হলে যা যা করতে হবে, আগের কোন আইন ছিল সেটাকে যদি আমি পরিবর্তন করতে চাই কি করতে হবে, পাবলিশ আ ড্রাফট, একটা ড্রাফট পাবলিশ করতে হবে, দেন কি করতে হবে, প্রেসক্রাইব করতে হবে, গভর্নমেন্টের কাছে সেটা কি বর্ণনা করতে হবে, প্রেসক্রাইবস করতে হবে। আচ্ছা, একটা স্পেসিফাইং এ ডেট, একটা ডেট দিতে হবে, ঠিক আছে, ড্রাফট আর নোটিশ স্পেসিফাইং এ ডেট, একটা নোটিশ দিতে হবে এবং ডেট দিতে হবে।
অবজেকশন অর সাজেশন, অথরিটি হ্যাভিং পাওয়ার, অথরিটি যারা আছে, যাদের কাছে এটা পাঠানো হয়েছে প্রেসক্রাইব করে, তাদের কোনো অবজেকশন থাকলে সেটাও নিবে, তাদের কোনো সাজেশন থাকলে সেটাও নিতে হবে। এবং পরবর্তীতে যখন এটা আমি পাবলিশ করব, কিভাবে পাবলিশ করব? অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে পাবলিশ করব। আচ্ছা, তারপর কি আসে? সেকশন 24, continuation of orders etc issued under enactments repealed and reenacted। যদি কোনো আইন রিপিল হয়ে গেছে, সেক্ষেত্রে সে আইনের কোনো প্রভিশন যেটা রানিং ছিল যদি অসামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে সেগুলো বলবৎ থাকবে। অর্থাৎ দেখা গেল একটা আইনের কোনো একটা কাজ চলতেছিল, রানিং ছিল, একটা প্রভিশন রানিং ছিল, এখন হঠাৎ ওই আইনটা রিপিল হয়ে গেছে, কিন্তু এখন ওই যে প্রভিশনটা চলতেছিল এটা চলা দরকার। এখন দেখতে হবে যে এই যে এই প্রভিশনটা চলতে গেলে কি কোনো অসামঞ্জস্যপূর্ণ কিছু হয় কিনা। যদি অসামঞ্জস্যপূর্ণ কিছু হয় তাহলে আর ওইটা রানিং হবে না, কিন্তু যদি অসামঞ্জস্যপূর্ণ না হয় সেক্ষেত্রে ওই প্রভিশনটা রানিং করা যাবে। যদিও রিপিল হয়ে গেছে আইনটা, তবু ওই প্রভিশনটা কি করা যাবে? রানিং করা যাবে। কখন? যদি অসামঞ্জস্যপূর্ণ কিছু না থাকে। আর যদি বাতিল করার প্রয়োজন হয় তাহলে বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে? আর যদি সেটা বাতিল করা হয় তাহলে এটা বাতিল বলে গণ্য হবে। এই ছিল আজকের আলোচনা। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে, অথবা আমাদের যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ আছে সাকিব সৈকত এবং আইটি মডারেটর এবং ক্লাস রিপ্রেজেন্টেটিভ লিজন, তার কাছে জানিয়ে দিলে হবে। ইনশাল্লাহ চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।